সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা গত ক্লাসে কি পড়িয়েছি কেউ বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। আমরা গত ক্লাসে সরকারের বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। দেখি কেউ বলতে পারবে যে বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ আছে? 3টি বিভাগ। ভেরি গুড। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে। একটি হলো বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ। ভেরি গুড। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ মনে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে সরকার সেটি কোন ধরনের সরকার? গণতান্ত্রিক সরকার। ভেরি গুড। গণতান্ত্রিক সরকার ব্যবস্থাটি অত্যন্ত জনপ্রিয়। এর কারণটা কি? এর কারণ হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ করার সুযোগ থাকে, অর্থাৎ জনগণ ক্ষমতার মূল উৎস। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন আসলে অনেক সময় জনগণের শাসন ক্ষমতায় অংশগ্রহণটি সম্পূর্ণভাবে নিশ্চিত করা কেন্দ্রীয় পর্যায় থেকে সম্ভব হয় না। এই জন্য যাতে দেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় জনগণকে সেবা পৌঁছে দেওয়া যায় এবং সরকার ব্যবস্থায় অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় জনগণ যাতে সরাসরি অংশগ্রহণ করতে পারে, সে অংশগ্রহণের সুবিধার জন্য রাষ্ট্রকে আবার বিভিন্ন ছোট ছোট স্থানে ভাগ করে সেখানে সরকার তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, এবং তোমরা সবাই সেই ধরনের সরকারগুলোকে চিনো। আমরা যে চেয়ারম্যান বলি, মেয়র বলি, হ্যাঁ, না, উপজেলা চেয়ারম্যান, এনারাই হচ্ছে আসলে সেই ছোট ছোট অঞ্চলভিত্তিক সরকার। হ্যাঁ হ্যাঁ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি আসলে আজকে কী নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। স্বায়ত্তশাসন কথাটা কেন বলা হচ্ছে? কারণ এই যে শাসন ব্যবস্থা, মানে এই যে স্থানীয় শাসন ব্যবস্থা, যে সরকার রয়েছে, ওনারা জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন এবং ওনারা কেন্দ্রীয় প্রভাবমুক্ত হয়ে কর আদায় করতে পারেন, উন্নয়ন কাজ করতে পারেন, বাজেট ঘোষণা করতে পারেন এবং বাজেট বাস্তবায়ন করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের জনস্বার্থমূলক, জননিরাপত্তামূলক এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ সরাসরি ওনারা ভূমিকা রাখতে পারেন। একজন সরকার যেভাবে করে ঠিক সেভাবেই। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে স্থানীয় স্বায়ত্তশাসন। তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে দেখে নিই যে আজকের বিষয়টি আলোচনার পর আমরা কি কি শিখতে পারবো। আমাদের আজকের বিষয়টি আলোচনার পর আমরা স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামো বর্ণনা করতে পারবো, ইউনিয়ন পরিষদের বিবর্তন ও গঠন ও কার্যাবলী বর্ণনা করতে পারবো। হ্যাঁ, তাহলে স্থানীয় স্বায়ত্তশাসনের একটি অংশ হলো ইউনিয়ন পরিষদ, সেটি বিবর্তন, গঠন ও কার্যাবলী বর্ণনা করতে পারবো এবং স্থানীয় স্বায়ত্তশাসনের কাঠামো বর্ণনা করতে পারবো। তো আমরা আসলে সবার আগে দেখে নিই যে স্থানীয় স্বায়ত্তশাসনের কাঠামোটি কেমন, এটা আসলে দেখতে কেমন, মানে কীভাবে এটি মানে বিস্তৃত আছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্থানীয় স্বায়ত্তশাসনের যে কাঠামো সেটি হলো মূলত দুই ধরনের। একটি হচ্ছে গ্রামভিত্তিক আর একটা হচ্ছে নগরভিত্তিক। গ্রামভিত্তিক যে স্বায়ত্তশাসন সেটিকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি ছোট পরিসরে সেটি হলো ইউনিয়ন পরিষদ, যেখানে সরকার থাকেন চেয়ারম্যান। তার চেয়ে একটু বড় পরিসরে উপজেলা পরিষদ, যেখানে সরকার থাকেন উপজেলা চেয়ারম্যান। আর তার চেয়ে বড় পরিসরে যে স্বায়ত্তশাসন রয়েছে সেটি হলো জেলা পরিষদ। হ্যাঁ, তো জেলা পরিষদের সরকার কে থাকেন? জেলা পরিষদ চেয়ারম্যান। ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা,
এবার আমরা আসলে দেখিনি যে নগরভিত্তিক যে স্বায়ত্তশাসন রয়েছে সেটি কয় ধরনের। সেটি হলো পৌরসভা, আর যেখানে সরকার যিনি থাকেন তিনি নির্বাচিত হন, তিনি হলেন মেয়র, পৌরসভা মেয়র। আর আরেকটি হলো সিটি কর্পোরেশন, যেখানে যে সরকার নির্বাচিত হন তিনি হলেন সিটি কর্পোরেশন মেয়র। হ্যাঁ, আশা করি তোমরা এইসব বিষয় জানো বা ওনাদেরকে চিনো, কিন্তু ব্যাপারটি যে স্বায়ত্তশাসন সেটি বুঝতে পারো না। মূলত এটিকে এই শাসন, ওদের শাসনকে স্বায়ত্তশাসন বলার কারণ হচ্ছে এই ধরনের নির্বাচিত প্রতিনিধিগণ পূর্ণাঙ্গ সরকারের মতো কর আদায় করতে পারেন এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং বিভিন্ন জননিরাপত্তা, জনপ্রশাসন এবং মানুষের যে জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যমূলক যেসব কর্মকাণ্ড আছে সেগুলো পরিচালনা করতে পারে। হ্যাঁ, আবার এর বাহিরেও আরেকটি স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে। আমরা সবাই জানি যে আমাদের দেশের একটি পার্বত্য জেলা রয়েছে কতগুলো, যেমন ধরো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টি জেলা। এখানে উপজাতিরা বসবাস করে। তো এদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য, জীবন আচরণ আমাদের বাঙালিদের থেকে একটু ভিন্ন। তো তারা যাতে নিজেদেরকে নিজেরা শাসন করতে পারে, নিজেদের মতো চলতে পারে, তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি রক্ষা করতে পারে, সেজন্য তাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের মানে সরকার নিজেরা নির্বাচিত করে নিজেদের মতো করে শাসন উন্নয়ন কাজ করবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই স্থানীয় স্বায়ত্তশাসনের যে কাঠামো সেটি বুঝতে পেরেছ। আমরা এখন এইখান থেকে ইউনিয়ন পরিষদটা নিয়ে আলোচনা করব। ইউনিয়ন পরিষদের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইউনিয়ন পরিষদ হলো ছোট পরিসরের গ্রামভিত্তিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের সম্পর্কে আমরা 3টি বিষয় জানব। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদের বিবর্তন বা এর ইতিহাসটা কি, দ্বিতীয়টা হচ্ছে এর কাঠামোটা কি, আর তৃতীয়টি হলো এর কার্যক্রমটা কি বা কার্যাবলীটা কি। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আমরা ইউনিয়ন পরিষদের বিবর্তনটা একটু দেখে নিই। এই প্রতিষ্ঠানটি মূলত যদিও ব্রিটিশ আমলের আগে, হ্যাঁ তবুও প্রথমে ব্রিটিশ আমলেই 1870 সালে এটি নিয়ে একটি আইন প্রণয়ন হয়, যেটি হলো চৌকিদারি পঞ্চায়েত আইন। যে আইন অনুযায়ী একটি ইউনিয়ন পরিষদে 5 সদস্য বিশিষ্ট একটা কর্তৃপক্ষ থাকতো। তারা বিভিন্ন শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নমূলক কাজ করতো গ্রামে, সর্দারের মতো আর কি। এরপরে দ্বিতীয় ঘটনাটি ইউনিয়ন পরিষদ নিয়ে ঘটে 1885 সালে, তাও ব্রিটিশরা কাজটি করেছে। তারা আরেকটি আইন প্রণয়ন করেছে, সেটি হলো বঙ্গীয় স্থানীয় আইন। এই আইনের মাধ্যমে ওই যে কর্তৃপক্ষ ছিল 5 জনের, তাদেরকে আরও দায়িত্বশীল করা হয়েছে এবং ইউনিয়নে একটা কমিটি করা হয়েছে যেটির নাম ইউনিয়ন কমিটি। আর মহকুমা পর্যায়ে, তখন মহকুমা ব্যবস্থা ছিল, আমরা বর্তমান যেরকম উপজেলা সেরকম, তখন সেখানে মহকুমা বোর্ড গঠন করা হতো। আর জেলা পরিষদে শাসন করার জন্য জেলা বোর্ড গঠন করা আর আইন মানে এই করার ব্যবস্থা এই আইনে রাখা হয়েছে। এবার আসো এরপরে ঘটনাটি যেটি ঘটে 1919 সালে, তাও ব্রিটিশ আমলে, ব্রিটিশরা কী করলো, আরেকটি আইন প্রণয়ন করলো, যেটি হলো পল্লী আইন। হ্যাঁ, এই আইনে কী করা হয়েছে, যে আগে যে চৌকিদারি পঞ্চায়েত আইন ছিল এবং ইউনিয়ন কমিটি ব্যবস্থা ছিল, এই দুটিকে একত্রিত করে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়েছে। যাক, এরপরে আসলে যে কী ঘটনাটা ঘটেছে ইউনিয়ন পরিষদের জীবনে, সেটি হলো পাকিস্তান আমলে। হ্যাঁ, 1947-এর পরে তো ব্রিটিশরা চলে যায়, আসলো পাকিস্তান আমল। পাকিস্তান আমলে ইউনিয়ন বোর্ডের নাম করা হয় ইউনিয়ন কাউন্সিল। পাকিস্তানিরা বললো যে ব্রিটিশ আমলের নাম কেন রাখবো, আমরা এটার নাম পরিবর্তন করে ইউনিয়ন কাউন্সিল লিখে দিই। আচ্ছা, নতুনত্ব আনলো। এরপর আসো পরের ঘটনাটি কী ঘটলো, 1976 সাল, মানে স্বাধীন বাংলাদেশ তখন, এখন পাকিস্তান আমল শেষ। এখন বাংলাদেশ সরকার কী করলো, একটা অধ্যাদেশ জারি করলো ইউনিয়ন পরিষদ নিয়ে, স্থানীয় সরকার অধ্যাদেশ। এখানে কি করা হয়েছে, সরকার বললো যে পাকিস্তান থেকে তো আলাদা হয়েছে, তো পাকিস্তানের নামটা কেন রাখবো,
এটি পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ রাখা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইউনিয়ন পরিষদ নামটি রাখা হয়েছে মূলত 1976 সালে, যেটি এখনও বলবৎ আছে। এরপরে দেখি আমরা কি ঘটনা ঘটেছে ইউনিয়ন পরিষদের জীবনে। 1997 সাল, হ্যাঁ, তখন তো অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দেখি উনি কী করলো, উনি একটা আইন প্রণয়ন করলো, উনি ইউনিয়ন পরিষদ আইন যেটা ছিল সেটাকে সংশোধন করে এর বিভিন্ন কাঠামোতে পরিবর্তন করা হয়েছে। যেখানে 3টা ছিল সেখানে 6টা করা হয়েছে। এই ধরনের কিছু পরিবর্তন করা হয়েছে। এরপরে ইউনিয়ন পরিষদের জীবন কাহিনী এখানেই শেষ। এরপর আসো দেখি ইউনিয়ন পরিষদের গঠনটা কেমন, মানে ইউনিয়ন পরিষদে গঠনটা আসলে মূলত কেমন। দেখো, আমি ইউনিয়ন পরিষদের গঠন নিয়ে একসময় নিজেও এলোমেলো অবস্থায় ছিলাম, যে একজন চেয়ারম্যান থাকে সেটা ঠিক আছে, কিন্তু গ্রাম কি, গ্রাম সাথে ইউনিয়ন পরিষদ কেমন, আবার ওয়ার্ড কি, এই বিষয়গুলো আমার কাছে জগা খিচুড়ির মতো অবস্থা ছিল। তো এখন আমি ক্লিয়ার হয়েছি আর কি। এখন আমি ক্লিয়ার হয়েছি যে ইউনিয়ন পরিষদে মূলত 10 থেকে 15টি গ্রাম থাকে, অর্থাৎ গ্রাম ইউনিয়ন থেকে অনেক ছোট। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। এরপর আসো, একজন চেয়ারম্যান থাকে এটা জানতাম ছোটোবেলায়, কিন্তু 9 জন মেম্বার থাকে নির্বাচিত, এবং 3 জন মহিলা মেম্বার থাকে, তারাও নির্বাচিত, তবে তারা সংরক্ষিত। মানে মহিলা যেখানে দাঁড়াবে সেখানে আর পুরুষ দাঁড়াতে পারবে না, মানে মহিলা আসতেই হবে মেম্বার হয়ে। এটা হচ্ছে নারী ক্ষমতায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, আমাদের সরকারগুলোর উদ্যোগ। যাক, তাহলে আমরা চেয়ারম্যান পেলাম 1 জন, মেম্বার পেলাম 12 জন। যাক, এই বিষয়টি তো ক্লিয়ার হলাম যে একটা ইউনিয়ন পরিষদে 1 জন চেয়ারম্যান, 12 জন মেম্বার থাকে। ভেরি গুড। এরপর আসো, একটা ইউনিয়নের 9টি ওয়ার্ড থাকে। 9টি ওয়ার্ড, যেটি পূর্বে 3টি ছিল, এখন 9টি কেন করা হয়েছে? 9টি ওয়ার্ড করা হয়েছে কারণ 9 জন মেম্বার নির্বাচন করার জন্য, যাতে একটা ওয়ার্ড থেকে 1 জন মেম্বার নির্বাচিত হয়। এই কথাটি আমি আসলে অনেক পরে বুঝতে পারছি বা জানতে পারছি যে ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয় ওয়ার্ড থেকে, প্রতি ওয়ার্ডে 1 জন মেম্বার, এবং প্রতি 3 ওয়ার্ড মিলে 1 জন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়। তাহলে আশা করি বোঝা গেল না যে ইউনিয়ন পরিষদের 1 জন চেয়ারম্যান এবং মোট 12 জন মেম্বার থাকে, এবং ওনারা নির্বাচিত হওয়ার পর মোট 5 বছর শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেন। তাহলে আমরা জানলাম যে ইউনিয়ন পরিষদের ইতিহাস জানলাম, জীবন কাহিনী, কীভাবে ইউনিয়ন পরিষদ হলো, সে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, বাংলাদেশের আমল। এরপরে ইউনিয়ন পরিষদের গঠন দেখতে পারলাম, জানলাম। আশা করি এখানে আর কোনো এমন খুঁত থাকার কথা না, গঠন সম্বন্ধে একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা যে বিষয়টি দেখে নেব যে ইউনিয়ন পরিষদের কাজটা কী। ইউনিয়ন পরিষদের যে প্রতিনিধি পরিষদ থাকে, চেয়ারম্যান, মেম্বার, ওনাদের কাজটা কী? ওনাদেরকে তো মানুষ নির্বাচিত করে, ওনারা কী কাজ করে দেখি। ওনারা যেই কাজ করুক না কেন ইউনিয়নের ভিতরেই করবেন, এর বাইরে ওনাদের করার এখতিয়ার নেই। দেখি ইউনিয়নের ভিতরে ওনারা কী কী কাজ করতে পারে। আসো আমরা দেখে নিই ইউনিয়ন পরিষদের কার্যাবলী। কী ধরনের কার্যাবলী আছে দেখো, জনশৃঙ্খলামূলক কার্যাবলী, রক্ষা করার কার্যাবলী আছে, জনকল্যাণমূলক কাজও সেবা প্রদান করতে পারে, এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, প্রশাসনিক কাজ করতে পারে, ঐচ্ছিক কার্যাবলী করতে পারে। জনশৃঙ্খলামূলক কাজ কি? গ্রামে মানুষের মধ্যে বাড়িতে বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ঝগড়া হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়, চুরি হয়, ডাকাতি হয়, তারপর হচ্ছে তোমার নারী পাচারও হয় অনেক সময়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ে। এই সকল বিষয়গুলো মানে প্রতিরোধ করে বিচার আচারের মাধ্যমে এগুলো সুষ্ঠু সমাধান প্রদান করে ইউনিয়ন পরিষদ। এরপর আসো জনকল্যাণমূলক কাজ ও সেবা। জনকল্যাণমূলক কাজ কি? বিভিন্ন রকমের ছোটোখাটো রাস্তা করা, তারপরে গরিব দুঃখীদেরকে সাহায্য করা, যারা অন্নহীন তাদের অন্নের ব্যবস্থা করা, বা যাদের বস্ত্রহীন বস্ত্রের ব্যবস্থা করা, এবং যারা যাদের বাড়িঘর নেই, জায়গা নেই, তাদেরকে পুনর্বাসন করা। এছাড়া
বিভিন্ন ধরনের যেমন যে কৃষকদেরকে কৃষিকাজে সহায়তা করা, বিভিন্ন বীজ সহজে বীজ প্রদান করা, তারপরে হচ্ছে তোমার যারা পশুপালন করে, মাছ চাষ করে, এদেরকে বিভিন্ন রকমের পরামর্শ, বীজ সরবরাহ এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন এনজিও কর্তৃক পদে সুযোগ সুবিধাও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়াও ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল সরবরাহ করা হয় গরিবদের মাঝে। এরপর আসে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়ন। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কি, কৃষি উন্নয়ন আছে, তারপর হচ্ছে তোমার রাস্তাঘাট, পোল ব্রিজ, এসব উন্নয়ন আছে। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বেকার সমস্যা দূর করা উন্নয়ন আছে। এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত কৃষি ব্যবস্থা, মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। প্রশাসনিক কাজ কি? প্রশাসনিক কাজও রয়েছে। ইউনিয়ন পরিষদের যেই কর্মরত বিভিন্ন রকমের সচিব আছে, তারপর হচ্ছে মেম্বার আছে, গ্রাম পুলিশ আছে, তারপরে হচ্ছে তোমার চৌকিদার আছে। এদের বিভিন্ন রকমের চাকরি বিষয়ে বিভিন্ন ব্যবস্থা, এদের বেতন ব্যবস্থা, বেতন প্রদান করা অথবা যে কোনো সভা করা, সেমিনার করা, এইসব বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো প্রচার করা, এই কাজগুলো ইউনিয়ন পরিষদ করে থাকে। তারপরে প্রশাসনিক কাজ তো গেল। ঐচ্ছিক কার্যাবলী। ঐচ্ছিক কার্যাবলী কি? একটা এলাকায় সরকারি বিভিন্ন ধরো এলজিআরডি মন্ত্রণালয়ের বা অন্যান্য বড় প্রতিষ্ঠানের বিশাল বিশাল সাঁকো, খাল, বিল, সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিস থাকে। এই জিনিসগুলোর দেখভাল এবং রক্ষণাবেক্ষণ কিন্তু ইউনিয়ন পরিষদ করে থাকেন। এইগুলো হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। তাছাড়া আরও কিছু ঐচ্ছিক কার্যাবলী আছে, যেমন ধরো কোনো টিকা কার্যক্রম পরিচালনা করা, তারপরে বিদেশি এনজিও কর্তৃক সাহায্য প্রদান করা, হ্যাঁ, বিভিন্ন আদমশুমারি পরিচালনা করা, এই বিষয়গুলো ঐচ্ছিক কাজ হিসেবে ইউনিয়ন পরিষদ করে থাকে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ইউনিয়ন পরিষদের কার্যাবলীগুলো কি এবং ইউনিয়ন পরিষদের গঠন কেমন, অর্থাৎ কয়জন মেম্বার, কয়জন চেয়ারম্যান থাকে, কয়টি ওয়ার্ড থাকে, কয়টি গ্রাম থাকে। হ্যাঁ, আমি দশম শ্রেণী থাকতে, আসলে নবম শ্রেণী থাকতে এই জিনিসগুলো আমার অস্পষ্ট ছিল, আমি বুঝতাম না। তো এখন আশা করি তোমরা সেই জিনিসগুলো একদম পরিষ্কার এবং বুঝতে পেরেছ। সুপ্রিয় ছাত্রছাত্রী, এবার তোমাদেরকে একটি দলীয় কাজ দেব আমি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদিও আমার এখানে একটা স্পাইডার চার্ট আমার ওই স্ক্রিনে চলে এসেছে। মূলত আমি এই ক দলকে একটি কাজ দিয়েছি, সেটি হলো ইউনিয়ন পরিষদের যে বিবর্তন সেটি স্পাইডার চার্টের মাধ্যমে লিখতে হবে। স্পাইডার চার্টের মাধ্যমে সেটি তারা উপস্থাপন করবে এবং খ দল স্পাইডার চার্টের মাধ্যমে ইউনিয়ন পরিষদের যে জনকল্যাণমূলক কর্মকাণ্ড সেগুলো লিখবে, মানে পাশে যে কাজগুলো লিখবে মাঝখানে জনকল্যাণমূলক কাজ কথা লিখবে। গ দল করবে ইউনিয়ন পরিষদের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত যে কাজগুলো আছে সেগুলো স্পাইডার চার্টের মাধ্যমে উপস্থাপন করবে, হ্যাঁ লিখবে। তো এই কাজটি এখনই করে দাও তোমরা। হ্যাঁ হ্যাঁ ওকে, দেখি তোমরা দলে হ্যাঁ একজন লিডার মাধ্যমে সেগুলো বলো তো দেখি কী কী লিখেছ। কদল, ভেরি গুড। খদল, তোমাদের লিডার মাধ্যমে আমাকে শোনাও কী কী লিখেছ, জনকল্যাণমূলক কাজ কী। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। গদল, হ্যাঁ তোমাদের লিডার, একজন লিডার নির্বাচন করো, কে বলবে বলো। ভেরি গুড। অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত কাজগুলো, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এবার আসো আমরা কিছু প্রশ্ন করব তোমাদেরকে, দেখি তোমরা উত্তর দিতে পারো কি না। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা বলো তো 4,554 এই সংখ্যাটি কি? কে বলতে পারবা? কে বলতে পারবে? হ্যাঁ, এই সংখ্যাটি হলো বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা। ভেরি গুড।
এরপরে বলো তো ইউনিয়ন পরিষদের দুটি সেবামূলক কাজ কেউ বলতে পারবে? পিছন থেকে, হ্যাঁ, ভেরি গুড। দুটি সেবামূলক কাজ হলো বিভিন্ন রকমের সার বিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা এবং তথ্য প্রযুক্তির গত সহায়তা প্রদান করা। ভেরি গুড। এরপরে কে বলতে পারো কয়টি ওয়ার্ড নিয়ে আসলে ইউনিয়ন পরিষদ হয়? তিনটি নয়, 9টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ভেরি গুড। এরপরে বলো ইউনিয়ন পরিষদ নামটি কত সালে রাখা হয়? পিছন থেকে, হ্যাঁ বলো। ভেরি গুড। 1976 সালে ইউনিয়ন পরিষদ নামটি রাখা হয়। ধন্যবাদ সবাইকে। আবার আমরা একেবারে ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে একটি বাড়ি কাজ দিব। বাড়ি কাজটি সবাই লিখে নাও। ইউনিয়ন পরিষদের গঠন ছক আকারে আমাকে লিখে আনবে, কালকে লিখে দেখাবে। ছক আকারে ইউনিয়ন পরিষদের গঠনটি লিখে দেখাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে।